নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। বুধবার 2017-18 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারের বাজেটে যে আয়ব্যয়ের হিসেব দেওয়া হয়েছে তার মধ্যে আয়ের 19 পয়সা আসবে বাজার থেকে ধার করে, সুদ মেটাতে ব্যয় হবে 18 পয়সা। 90 দিন গৃহবন্দী রাখা হবে হাফিজ মোহাম্মদ সৈয়দকে। মুম্বাই হামলার মাস্টারমাইন্ডের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশন চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আহমেদ। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 2017-18 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারে বাজেটে যে আয় ব্যয়ের হিসেব দেওয়া হয়েছে তার মধ্যে আয়ের 19 পয়সা আসবে বাজার থেকে ধার করে, আবার সুদ মেটাতে ব্যয় হবে 18 পয়সা। যাবতীয় সাসপেন্সের অবসান। সংসদে একসঙ্গে পেশ হল সাধারণ ও রেল বাজেট। বর্তমান সাংসদ তথা প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী আহমেদের মৃত্যুর পর বাজেট পেশ ঘিরে সাময়িক সাসপেন্স তৈরি হয়। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ আহমেদ। গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এরপরই তৈরি হয় সাসপেন্স। তাহলে কি একদিন পিছুতে পারে বাজেট? আজ শোক প্রস্তাব পাঠের পর মুলতবি হয়ে যাবে সংসদ। তৈরি হয় চূড়ান্ত জল্পনা। শেষ পর্যন্ত জানা গিয়েছে প্রয়াত সাংসদকে শেষ শ্রদ্ধা জানানোর পর সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংসদের ইতিহাস বলছে এর আগেও 1954 এবং 71 সালে বাজেট পেশের ঠিক আগে সাংসদের মৃত্যু ঘিরে এ ধরনের ধোঁয়াশা দেখা দিয়েছিল। তবে সেই দুবারই প্রয়াত সাংসদদের শ্রদ্ধা জানানোর পর বাজেট পেশ হয়েছিল। 2017-18 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেখে নেওয়া যাক 1 টাকার হিসেবে আয় ব্যয়। এবারের বাজেটে যে আয় ব্যয়ের হিসেবে দেওয়া হয়েছে তার মধ্যে আয়ের 19 পয়সা আসবে বাজার থেকে ধার করে, আবার সুদ মেটাতে ব্যয় হবে 18 পয়সা। বাজেট অনুযায়ী আগামী অর্থবর্ষে 68 পয়সাই আসবে প্রত্যক্ষ ও পরোক্ষ কর থেকে। সবচেয়ে বেশি ব্যয় হবে কর ও শুল্ক বাবদ রাজ্যগুলির প্রাপ্য দিতে। এ বাবদ ব্যয়
24 পয়সা, সুদ মেটাতে ব্যয় 18 পয়সা। 1 টাকার হিসেবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ গতবারের 10 পয়সা থেকে কমিয়ে চলতি অর্থবর্ষে করা হয়েছে 9 পয়সা। রাজস্ব বাবদ কোষাগারে যে অর্থ আসবে তার সিংহভাগই কর্পোরেট কর থেকে। 1 টাকার হিসেবে এর পরিমাণ 19 পয়সা। পরিষেবা কর থেকে আসবে 10 পয়সা। আয়কর থেকে আয় গত অর্থবর্ষের 14 পয়সা থেকে বেড়ে হবে 16 পয়সা। পরোক্ষ কর থেকে অন্তঃশুল্ক ও রপ্তানি শুল্ক বাবদ আয় হবে 21 পয়সা। বিলগ্নীকরণের মতো কর বহির্ভূত উৎস থেকে 10 পয়সা এবং নন ডেট ক্যাপিটাল রিসিপ্টস থেকে 3 পয়সা আয় করার কথা ভাবছে সরকার। এবার দেখে নেওয়া যাক এক নজরে 2017 সালের বাজেট। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আয়ের উপর 5% হারে দিতে হবে কর। বিল্ট আপ এরিয়াকে ধরা হবে কার্পেট এরিয়া হিসেবে, ফলে কম টাকায় বাড়ি কিনতে পারবেন মধ্যবিত্তরা। আধারের উপর ভিত্তি করে আর্থিক লেনদেন, ডিজিটাল লেনদেনের জন্য ভীম অ্যাপ। ফসল বীমা যোজনায় 9,000 কোটি টাকা। প্রধান ডাকঘরগুলিতে পাসপোর্টের আবেদন করা যাবে। জিপিওগুলিতে পাওয়া যাবে পাসপোর্ট। প্রবীণদের জন্য 8% হারে প্রকল্প জীবন বীমা নিগমের। ভবিষ্যতে অনলাইনে এফডিআই প্রস্তাব চালুর ভাবনা। আসতে চলেছে নয়া এফডিআই নীতি। 3,500 কিমি নতুন রেল লাইন। আইআরসিটিসির মতো সংস্থাগুলো নথিভুক্ত হবে শেয়ার বাজারে। ই টিকেটে সফর হবে আরো সস্তা। রেলে অভিযোগ জানাতে কোচ মিত্র প্রকল্প। ই টিকেটে থাকছে না পরিষেবা কর। মেট্রো রেলের জন্য চালু হবে পৃথক নীতি। রেলের জন্য বিশেষ সুরক্ষা তহবিল। 17টি রেল প্রকল্পে আলাদা নজর। 1,31 কোটি টাকা রেলের জন্য বরাদ্দ। পরিচ্ছন্ন পরিষেবা আমাদের লক্ষ্য। ট্রেনে থাকবে বায়ো টয়লেট। সমস্ত প্রহরীবিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া হবে। 500 কিমি রেল লাইন পাতার লক্ষ্যমাত্রা। সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটের সংযুক্তি একসঙ্গে রেলওয়ে, হাইওয়ে ও জলপথ পরিবহনের উন্নয়নের ক্ষেত্রে বহুমুখী দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব পড়বে। আগামী 5 বছরে কৃষিক্ষেত্রে আয় দ্বিগুণ করার ব্যাপারে সরকার দায়বদ্ধ। স্বচ্ছতার সাথে এবারের বাজেটে পরিকল্পনা খাতে ও পরিকল্পনা বহির্ভূত খাতে বরাদ্দর ধারণাই তুলে দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার জন্য পরীক্ষা গ্রহণ থেকে সিবিএসই ও অন্যান্য সংস্থাগুলিকে অব্যাহতি দেওয়া হবে। সমস্ত পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বাজার সংস্কার উদ্যোগ নেওয়া হবে। রাজ্যগুলিকে পচনশীল পণ্য, অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে বাদ দিতে বলা হবে। 2017-18 অর্থবর্ষে ব্যয় বরাদ্দ 21.74 লক্ষ কোটি টাকা। রাজস্ব ঘাটতি 2016-17 2.3% থেকে কমে 2.1%। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড লিংক দেয়া হবে। তহসিল উপজাতিদের জন্য বরাদ্দ 39,000 কোটি টাকা। 1,50,000 গ্রামে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। প্রবীণদের জন্য জীবন বীমায় 8% হারে সুদ। সারা দেশে 5টি ট্যুরিজম জোন তৈরি হবে। ঝাড়খণ্ড, গুজরাতের জন্য নয়া 2টি এইমস। ন্যাশনাল এন্ট্রান্স টেস্টের জন্য নয়া বোর্ড। 100 দিনের কাজে 10 লক্ষ পুকুর খনন। দেশে প্রতিদিন 133 কিমি রাস্তা নির্মাণ। প্রতি গ্রামে মহিলা শক্তি কেন্দ্র। মেডিকেলে স্নাতকোত্তরে 5,000 আসন। জাতীয় হাউজিং ব্যাংক বাড়িতে তৈরিতে সহজে ঋণ দেবে। সন্তোষজনক হারে বেড়েছে বিদেশি মুদ্রার ভাড়ার। গোটা দেশে সদর্থক পরিবর্তন আসতে চলেছে। জিএসটি ও নোট বাতিলে অর্থনীতিতে এসেছে স্বচ্ছতা। আমেরিকা সুদ বাড়ানোর ফলে বিদেশি বিনিয়োগ কমতে পারে। দেশের তরুণ প্রজন্মের জন্য অর্থনীতি গড়ে তোলাই লক্ষ্য সরকারের। মূল্যবৃদ্ধির হার 6% থেকে কমে 3% নেমে এসেছে। সরকারের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা। সরকারকে এখন মানুষ বিশ্বাস করছেন। কালো টাকার বিরুদ্ধে এই বিরাট যুদ্ধে সরকারের পাশে আছে মানুষ। সরকার মূল্যবৃদ্ধি ও দুর্নীতি রোধে ব্যবস্থা নিয়েছে, কালো টাকার বিরুদ্ধে লড়াই করেছে। এদিন সকাল 11টায় বাজেট পেশ হয়। টুইট করে জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 90 দিন গৃহবন্দী রাখা হবে হাফিজ মোহাম্মদ সৈয়দকে। মুম্বাই হামলার মাস্টারমাইন্ডের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়াতে পারে বলেও জানিয়েছেন পাকিস্তান। 90 দিন গৃহবন্দী রাখা হবে হাফিজ মোহাম্মদ সৈয়দকে। মুম্বাই হামলার মাস্টারমাইন্ডের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়াতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। 30 জানুয়ারি থেকে 90 দিন বন্দী থাকতে হবে তাকে। পাশাপাশি হাফিজের জামাত উদ দাওয়া ও তার সহযোগী সংগঠনগুলির বিরুদ্ধেও আরও কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে। জামাত সৈয়দের সেবামূলক সংস্থা ফেলাহা-ই ইনসানিয়তের একাধিক সদস্য কর্মীর নাম এক্সিট কন্ট্রোল লিস্টে ফেলা হয়েছে, যাতে তারা আচমকা দেশ ছেড়ে পালাতে না পারে। এদিকে সৈয়দ
সৈয়দকে আটক করা হয়েছে পাকিস্তানের জাতীয় স্বার্থে নেওয়া নীতিগত সিদ্ধান্ত অনুসারেই, বলেছেন পাক সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। দু একদিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে আরও কিছু তথ্য জানাতে পারে এবং সেক্ষেত্রে ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রাতে সৈয়দ ও আরও 4 জামাত নেতাকে 27 জানুয়ারির ফেডারেল অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশানুসারে পাঞ্জাব প্রদেশের অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশ মেনে মসজিদ আল কুদসিয়া চবুর্জিতে আটক করা হয়। পরে তাদের নিয়ে আসা হয় জওহর টাউনে সৈয়দের বাসভবনে। পাঞ্জাব সরকার তার বাসভবনকে সাব জেল ঘোষণা করেছে। তবে এতে দমবার পাত্র নয় সৈয়দ। গতকাল আটক হওয়ার পর সাংবাদিক সম্মেলন করার সুযোগ পেয়ে সে দাবি করে, আমাকে আটক করার নির্দেশ ইসলামাবাদ নয়, আমেরিকা থেকে এসেছে। তার হুঙ্কার, কেউ যদি ভেবে থাকে আমায় গৃহবন্দী করে কাশ্মীরের স্বাধীনতার আন্দোলন দমানো যাবে, তবে সে মূর্খের স্বর্গে বাস করছে। বরং আমার গ্রেপ্তারি কাশ্মীরের ভারত বিরোধী আন্দোলনকে নতুন শক্তি যোগাবে। সে আরো বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভেবে থাকেন তার গ্রেপ্তারের ফলে কাশ্মীরে স্বস্তিতে থাকবেন, তবে তিনি বড় ভুল করবেন। সৈয়দের ঘোষণা 2017-কে কাশ্মীরিদের প্রতি সংহতির বছর ঘোষণা করেছি। লাহোর হাইকোর্টে তাকে আটক রাখার পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানোর ঘোষণাও করেছে। India has long maintained that the United Nations Security Council 1267 provisions pertaining to listing and proscription of known terrorist entities and individuals must be effectively and sincerely enforced by all member states. Exercises such as yesterday's orders against Hafiz Saeed and others have been carried out by Pakistan in the past also. Only a credible crackdown on the mastermind of the Mumbai terrorist attack and terrorist organizations involved in cross-border terrorism would be proof of Pakistan's sincerity. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশন চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশন চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ। গতকাল রাত 2:15 দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। গতকাল সংসদ অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই হাসপাতালেরই ট্রমা সেন্টারের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তারপর রাত 2:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনমোহন সিং সরকারের আমলে তিনি বিদেশ মন্ত্রকের দায়িত্বভার সামলেছিলেন। লোকসভায় কেরলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগের প্রেসিডেন্টও ছিলেন ই আহমেদ। গতকাল রাত্রিবেলা তার শারীরিক অবস্থার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধীও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। এই দ্বিতল ভবনে ব্যয় হবে 2,62,00,000 টাকা। বুধবার বিকেল 4টায় এই দ্বিতল ভবনের ফলক উন্মোচন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, চণ্ডীপুর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মধুময় মালাকার, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, সবার জন্য শিক্ষা এই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে, কিন্তু শিক্ষা অধিকার আইন চালু হলেও কেন্দ্রীয় সরকার শিক্ষার জন্য যে টাকার ব্যয় করার প্রয়োজন তা করছে না। শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখন ভারতবর্ষে এই শিক্ষার অধিকার আইনকে চালু করবার জন্য যে পরিমাণ টাকার দরকার, টাকা ছাড়া শিক্ষা হবে? শিক্ষার জন্য এখন তো জমি দরকার, একটা বিদ্যালয়ের জন্য। বিদ্যালয়ের ঘর তৈরি করতে গেলে টাকা লাগবে, মাস্টারমশাইদের জন্য বেতন দিতে হবে, অশিক্ষক কর্মীদের জন্য বেতন দিতে হবে, ছেলে মেয়েদের বই পুস্তক খাতা ড্রেস এগুলো দিতে হবে। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, এই দেবীর পূজায় আমরা দেবী অর্চনায় আমরা আজ ব্রতী হয়েছি। এই দিনটাকে পবিত্রময় দিন, এই দিনকে মধ্যেই আমরা এই দ্বিতল ভবনের শিলান্যাস করতে যাচ্ছি। আমরা জানি 1953 সালে এই বিদ্যালয়টি নতুন পালক হয়েছিল। আজ অনেকটি বছর আমরা পেরিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2.5 লক্ষের বদলে এবার 3 লক্ষ পর্যন্ত মিলবে আয়করে ছাড়। অতিরিক্ত দেখাতে হবে 50,000 টাকার লগ্নি। এমনটাই সংসদের বাজেট অধিবেশনে পেশ হলো। আপনার বার্ষিক 5 লক্ষ টাকার কম আয়, তাহলে এবারের বাজেটে আপনার জন্য রয়েছে সুখবর। অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘোষণা, যাদের বার্ষিক আয় 2.5 লক্ষ থেকে 5 লক্ষের মধ্যে তাদের বর্তমানে 10% হারে কর দিতে হতো, সেটা কমিয়ে 5% করার সিদ্ধান্ত নিলেন জেটলি। গত বছরের মতো বার্ষিক আয়ে 2.5 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনো কর। ছাড় মিলতে পারে 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ে, তবে তার জন্য 80C ধারায় বিনিয়োগ করতে হবে 50,000 টাকা। 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে কর দিতে হবে 5% হারে। আগের আর্থিক বছরে এই হার ছিল 10%। পরবর্তী প্রতি ধাপে আয়করে ছাড় মিলবে 12,500 টাকা। বাৎসরিক আয় 50 লক্ষ থেকে 1 কোটি হলে অতিরিক্ত 10% ছাড় চার্জ, 1 কোটির উপর বাৎসরিক আয় হলে ছাড় চার্জ দিতে হবে 15% হারে। পাশাপাশি অর্থমন্ত্রীর ঘোষণা, ট্যাক্স রিটার্ন ফাইলের ফর্ম এবার থেকে হবে 1 পাতার। While the government is trying to bring within its tax net more people who are evading taxes, the present burden of taxation is mainly on the taxpayer and the salaried employees who are showing their income correctly. Therefore, post-demonetization, there is a legitimate expectation of this class of people to reduce their burden of taxation. Also, an argument is made that if nominal rate of taxation is kept at a lower slab, more people will prefer to come within the tax rate. শুরুটা করেছিলেন প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু শেষমেশ ব্যক্তিগত করদাতাদের প্রত্যাশা পূরণ হলো কি? চলতি আর্থিক বছরে আয়কর কাঠামোর পরিবর্তন হলেও জেগে রইল প্রশ্নটা। মধ্যবিত্তকে রেহাই দিয়ে কর কাঠামোয় পরিবর্তন সামান্যই। এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের বেড়ে চলা দাম, তার উপর নোট বাতিলের প্রেক্ষিতে সাধারণ মানুষের দুর্দশা। জোড়া ক্ষতে প্রলেপ দিতে হয়তো বেশ কিছুটা ছাড় মিলতে পারে আয়করে, এমনই প্রত্যাশা ছিল বেতনভোগী মধ্যবিত্তর। বাজেটে তাদের একেবারে হতাশ করলেন না অরুণ জেটলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার শ্রীপঞ্চমী তিথিতে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া শহর জুড়েও চলে বাগদেবীর আরাধনা। পুজোর আনন্দে গা ভাসান পড়ুয়ারা। আজ শ্রীপঞ্চমী তিথি। প্রতি বছরও নেই, এই বছরও মাঘ মাসের এই শ্রীপঞ্চমীতে বিদ্যার্থীরা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। এদিন প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে যার সাধ্যমতো ব্যস্ত বাগদেবীর আরাধনায়।
স্কুলের স্টুডেন্টদের নিয়ে সরস্বতী পূজা বাগদেবীর আরাধনায় মত্ত হয়েছি। সরস্বতী মা আমাদেরকে আজকে বিদ্যা বুদ্ধি দান কর, এটাই আমরা চাই। পূজা দিন আমরা সবাই উপাস থাকি, উপাস থেকে অঞ্জলি দিই ঠাকুরকে। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের বিদ্যা বুদ্ধি দান করেন। আর রাজ্যের প্রতিটি স্থানের মতোই সোনামুড়া শহরের প্রায় প্রতিটি বিদ্যালয়ে সানন্দে পূজিত হন বাগদেবী সরস্বতী। সোনামুড়া শহরের উপকণ্ঠের বিদ্যালয়গুলিতে সকাল থেকেই পড়ুয়ারা নবসাজে সজ্জিত হয়ে ছুটে আসে যার যার বিদ্যালয়ে বাগদেবীর আরাধনায় ব্রতী হতে। পূজার পাশাপাশি মন মাতানো গানের ছন্দে গা ভাসানো আর তার সাথে ফেসবুকে আপডেটের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা সেলফি তোলার, সব মিলিয়ে ইংরেজি নববর্ষের শুরুতে বাগদেবীর পুজোর আনন্দটা একটা অন্য মাত্রায় জুড়ে দেয় পড়ুয়াদের মধ্যে। সবাই মিলে আনন্দ ফুর্তি করছি, কারণ আমাদের যাতে বিদ্যার বা বুদ্ধির লাভ হয়, বা সবাই এখানে ছোট থেকে বড় সবাই এসেছে বা বিভিন্ন বাইরের থেকেও এসেছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রী বা মাস্টার সবাই আমাদের সহযোগিতা করেছে। আমরা চাই যাতে আমাদের স্কুলটা আরও উন্নত হয় বা আমাদের পড়াশোনা, কারণ আমরা চাই যে মা সরস্বতী যাতে আমাদের কৃপা করে, আমাদের যাতে বুদ্ধি বা বিকাশ হয় বা আমাদের পড়াশোনা যাতে আরও উন্নতি হয়, আমাদের স্কুলটাও যাতে উন্নতি হয়। আমরা এটাই আজকে সারাদিন উপবাস, কারণ আমরা মা সরস্বতীর আরাধনা করছি যাতে মা আমাদের চোখ তুলে যায়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আধুনিকতার ছোঁয়ায় বাগদেবীর আরাধনায় গ্রাম পাহাড়ে ও মাতোয়ারা হিন্দু ধর্মাবলম্বী ধর্মপ্রাণ বিদ্যার্থীরা। আধুনিকতার ছোঁয়ায় বাগদেবীর আরাধনায় গ্রাম পাহাড়েও মাতোয়ারা হিন্দু ধর্মাবলম্বী ধর্মপ্রাণ বিদ্যার্থীরা। তবে নোট বাতিল ইস্যু, দ্রব্যমূল্যের ছেকায় অনেকটাই টান পড়ে গেছে মাতৃ পূজার্চনার আবরণে। এইদিকে সোনামুড়া মহকুমার সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশে আজ ভোর থেকে কচিকাঁচা থেকে শিক্ষক শিক্ষিকা বহুলাংশে গৃহস্থের পরিবারে ভক্তিভরে ধর্মীয় আবেগ উচ্ছ্বাস নিয়েই শুরু হয় সরস্বতী দেবীর পূজার্চনার প্রস্তুতি। বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে বিদ্যালয় প্রতিষ্ঠান সমূহে ছোট থেকে সাধ্যানুযায়ী বেলা 10টার মধ্যে দেবীর পুজো সম্পূর্ণ হয়। তবে মহকুমার সীমান্ত সংলগ্ন বিদ্যালয় প্রতিষ্ঠানগুলিতে এবার যেন ততটা জমে ওঠেনি পুজোর আমেজ। নামমাত্র দায়সারা ভাব নিয়েই একাংশ ছাত্র শিক্ষক বাগদেবী শ্রী শ্রী সরস্বতীকে তুষ্ট করেছেন। এদিকে কাঠালিয়া ব্লক এলাকার কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও উচ্চ বালিকা বিদ্যালয়ে সবকিছুকে তুচ্ছ করেই পূজার দিনটা কাটিয়েছে উৎসব মুখর পরিবেশে। উভয় বিদ্যালয়ে 850 ছাত্রছাত্রী ধর্মীয় আবেগে গঙ্গানয়ন থেকে পূজার্চনা সবটাই নিয়ম নিষ্ঠার মধ্যে সম্পন্ন করে। কোথাও ছিল না মাতৃ আরাধনায় খামতি। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা আগে থেকেই মূর্তি নিয়ে যায় মৃৎশিল্পীদের কাছ থেকে। পৌরোহিত্যের সংকটে কোথাও কোথাও দেরিতে হলেও পূজা সম্পূর্ণ হয়। অস্বাভাবিক দ্রব্যমূল্যের মাঝেও যার যেমন সাধ্যমতো আয়োজন করে নিয়েছে। তবে বেশি উৎফুল্লিত ছিল দ্বাদশ মানের পড়ুয়ারা। হিন্দি গানের সুরে তালে নৃত্যানুষ্ঠানে ছিল কিছু কিছু ধর্মপ্রাণ স্কুল পড়ুয়ারা। তবে অন্যান্য বছরের ন্যায় এবারও শান্তিতেই অতিবাহিত হোক, শেষ পর্যন্ত এটাই সকলের প্রত্যাশা। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অন্যান্য বছরের ন্যায় এবছরও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। আমরা শান্তি শৃঙ্খলাভাবে সুশৃঙ্খলভাবে পূজা পরিচালনার জন্য সবাই সমবেত হয়েছি। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী 550 জন প্রায়, এবং শিক্ষক শিক্ষিকা মিলে 35 জন। আমরা ছাত্রছাত্রী শিক্ষক সবাই অংশগ্রহণে পূজা সুন্দরভাবে পরিচালনা করব এই প্রত্যাশা রাখি। কাঠালিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সরস্বতী পূজা করতেছে। আর এই বিদ্যালয়ের মোট ছাত্রীর সংখ্যা টোটাল 350 জন। প্রত্যেক বছরের ন্যায় এবারও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া এই বছর শান্তিপূর্ণভাবে এই পূজাটা হচ্ছে। নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচনী সংস্কারে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। পার্টি ফান্ডে 2000-এর বেশি নগদে চাঁদা নয়, এর বেশি চাঁদা হলে দিতে হবে চেক কিংবা অনলাইনে, যার উপর সবসময় নজর রাখতে পারবে সরকার।
নির্বাচনী সংস্কারে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। পার্টি ফান্ডে 2000-এর বেশি নগদে চাঁদা নয়, এর বেশি চাঁদা হলে দিতে হবে চেক কিংবা অনলাইনে, যার উপর সবসময় নজর রাখতে পারবে সরকার। রাজনৈতিক দলগুলির তহবিলে ভুতুড়ে চাঁদা ঢোকা আটকাতে অবশেষে তৎপর হল কেন্দ্রীয় সরকার। বাজেট বক্তৃতায় মোদীর অর্থমন্ত্রী জানালেন, কোন রাজনৈতিক দল 2000 টাকার বেশি নগদে আর চাঁদা নিতে পারবে না। চলতি নিয়ম হচ্ছে 20,000 টাকার বেশি কেউ অনুদান দিলে তার নাম ঠিকানা রেখে দিতে হবে রাজনৈতিক দলগুলিকে, কিন্তু তার নিচে টাকা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ বর্তমান আইনে নেই। The maximum amount of cash donation that a political party can receive will be 2,000 from any one source. Political parties will be entitled to receive donations by check or in the digital mode from their donors. C, an additional step, an amendment is being proposed to the Reserve Bank of India Act to enable the issuance of electoral bonds in accordance with a scheme that the Government of India would frame in this regard. Under this scheme, a donor could purchase bonds from authorized banks against checks and digital payment only. These would be redeemable only in the designated account of a registered political party. সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনও সুপারিশ করে রাজনৈতিক দলগুলির তহবিলে 2000 টাকা অথবা তার বেশি চাঁদা জমা পড়লেই তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দিক সরকারের কাছে। কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে তৃতীয় বাজেটে ঘুরিয়ে সেই সংস্থানই রেখেছে মোদী সরকার। রাজনৈতিক দলকে চাঁদা দেওয়ার মাধ্যম নিয়ে আরও একটি ঘোষণা করেছেন অরুণ জেটলি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল, যদিও তৃণমূলের মতো কোনো দলের আবার দীর্ঘদিনের দাবি নির্বাচনী খরচের দায়ভার নিক রাষ্ট্র, তবেই গোটা প্রক্রিয়ায় পুরোপুরি স্বচ্ছতা আসবে। কালো টাকা উদ্ধারের কথা বলে মোদী নোট বাতিলের পথে হেঁটেছেন, যার জেরে ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। তারপরেও কত কালো টাকা উদ্ধার হয়েছে তা এখনো জানায়নি সরকার, কিন্তু অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলির তহবিলকেই ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে কদিন আগে চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। রিপোর্টে এডিআর দাবি করে গত 11 বছরে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির তহবিলে জমা পড়া প্রায় 11,367 কোটি টাকার মধ্যে প্রায় 69% ক্ষেত্রেই চাঁদার উৎস অজানা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গারো কলোনির প্রতিছড়ি কলোনি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক প্রশাসনিক শিবির। শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হল এক প্রশাসনিক শিবির। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গারো কলোনির প্রতিছড়ি কলোনি মাধ্যমিক বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। মহকুমা শাসকের এ ধরনের শিবিরে লোকজনের ব্যাপক উৎসাহ দেখা যায়। গ্রামের খেটে খাওয়া মানুষ নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার জন্য কিছু অসাধু দালাল চক্রের অবলম্বন নেন। তার টাকা খরচ করে সঠিক সময় কাগজপত্র পায় না, বিভিন্ন অজুহাত দেখিয়ে দিনের পর দিন তাদেরকে ঘুরতে হয়, যার ফলে এই কাগজপত্র তৈরিতে গ্রামবাসীদের অনীহা ভাব জমে গেছে। এই শিবিরকে লক্ষ্য করলে দেখা যায় যে কি পরিমাণ মানুষের প্রয়োজনীয় কাগজপত্র নেই। এই দালাল চক্রের হাত ভেঙে দিতে সক্ষম হয়েছে শান্তিরবাজার মহকুমা শাসক। ওনার সঙ্গে অফিসের কাজকর্ম ছেড়ে দিয়ে ডিসিএম সৌরভ কুমার পাল, ডিসিএম রুদ্রদীপ নাথ আর বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার ঝাঁপিয়ে পড়েন। এত পরিমাণে মানুষ অংশগ্রহণ করার ফলে এই শিবিরটি একটি মেলার আকার ধারণ করেছে। শিবিরে সরকারি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোকজন অংশগ্রহণ করে লোকজনের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। শিবির শেষে মহকুমা শাসক বিশ্বশ্রী বি সকল লাইন ডিপার্টমেন্ট এর লোকজনদের নিয়ে এক বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে শিবিরের লোকজনদের জন্য কোন কোন ডিপার্টমেন্ট কি কাজ করেছেন তার হিসেব দেন। এই বৈঠকে আধিকারিকগণদের সঙ্গে উপস্থিত ছিলেন টিটিএডিসির বিআরসির চেয়ারম্যান সঞ্জীব মারাক ও ওই এলাকার প্রধান পুষ্পপদ মোড়া সিং। बहुत पहले डिसाइड हुआ था यहाँ पे, क्योंकि 2-3 साल पहले ही वो यहाँ पे हुआ था और बहुत सारे लोगों को पीआरटीसी और बाकी सर्टिफिकेट चाहिए थे, इसीलिए यहाँ पे कराया जा रहा है। मेडिकल कैंप भी हुआ था जहाँ पे 106 लोगों ने आके अपना टेस्टिंग कराया था और उनको मेडिसिन भी दिया गया है। फिशरी की तरफ से वाटर टेस्टिंग कराया गया था जहाँ पे पीएच क्वालिटी और
अल्कलिनिटी टेस्ट हुआ है उसके हिसाब से जो पॉन्ड में डालना पड़ता है उसको फिशरी ऑफिसर एडवाइस करते हैं। उसी तरह बाकी लाइन डिपार्टमेंट एग्रीकल्चर, इलेक्ट्रिसिटी, DWS, CDPO सब लोग यहाँ पे रह के जिसको भी सजेशंस देना था और जो भी इनपुट्स लोगों को देना था वो सब दिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। বুধবার 2017-18 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারের বাজেটে যে আইবিএর হিসেব দেওয়া হয়েছে তার মধ্যে আয়ের 19 পয়সা আসবে বাজার থেকে ধার করে, সুদ মেটাতে ব্যয় হবে 18 পয়সা। 90 দিন গৃহবন্দী রাখা হবে হাফিজ মোহাম্মদ সৈয়দকে। মুম্বাই হামলার মাস্টারমাইন্ডের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশন চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।